পৃথিবী যখন শুরু হয়েছিল তখন মানুষ মনের ভাব আদান প্রদানের জন্যে সাইন বা সংকেত ব্যবহার করতেন। হাজার বছরের পথ পেরিয়ে পৃথিবী এখন একটি আধুনিক সভ্যতায় পা রেখেছে। আধুনিক বললেও কম বলা হবে, উত্তর আধুনিক। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে প্রজন্ম, সেই প্রজন্ম এখন কোন দিকে ঝুঁকে আছে? নিঃসন্দেহে সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে। মানুষ সরাসরি যেমন কথা বলা কমিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে, ঠিক তেমনি মনের ভাবও আদান প্রদান করছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু ভাইরাল হচ্ছে, সেগুলো নিয়ে মাতামাতি হচ্ছে, অনেক সমস্যাও তৈরি হচ্ছে, আবার এর ইতিবাচক দিকও আছে। প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সুপারস্টার গ্রুপ নিবেদিত টক শো খোলা মতে, পাওয়ার্ড বাই changetv.press। পুরো অনুষ্ঠানের সূত্রধর হিসেবে আমি থাকছি আমিরুল মোমিনিন মানিক। দর্শক, আজ আমাদের টক শোতে ভাইরাল প্রসঙ্গ এবং আইনি বাধ্যবাধকতা, এই প্রসঙ্গে কথা বলার জন্যে দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন কানাডিয়ান ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ডক্টর মাহফুজুল ইসলাম এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান। আপনাদের দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন। এই প্রশ্ন করার জন্য changetv.press এই পেজে গিয়ে আপনার প্রশ্নটি করুন। জনাব মাহফুজুল ইসলাম, আপনাকে দিয়েই শুরু করতে যাচ্ছি। শুরুতেই আমি বলেছি যে ভাইরালের মধ্যে আমরা আক্রান্ত হচ্ছি, ভাইরাল যুগে আছি। এই যে ভাইরাল হচ্ছে অনেক কিছু, আমরা অনেক কিছুকে ভাইরাল করে দিচ্ছি। হাসির বিষয়, সিরিয়াস বিষয়, আবার কম প্রয়োজনীয় বিষয়, অনেক সময় অনেক কিছু ভাইরাল হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। অনেক ভাইরাল আবার ক্ষতিও করছে মানুষকে, আবার কিছু কিছু বিষয় ইতিবাচক অবস্থান তৈরি করছে। যেমন মূলধারার গণমাধ্যমের বাইরে আমরা দেখছি যে ফেসবুক, ইউটিউবে যে বিষয়টি উঠে আসছে সেটি নিয়ে ব্যাপক আকারে তোলপাড় হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমাদের প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লবে কিন্তু আমাদের এই ধরনের বই বা নিউজ পেপার, টিভি এগুলি ছিল না। তৃতীয় শিল্প বিপ্লবে এসে আমার নিউজ পেপার, টিভি, বই এইগুলির মাধ্যমে আমাদের মনের ভাবকে প্রকাশ করা শুরু করি। আমরা এখন যে প্রান্তে বসে আছি বা যে বিপ্লবটা শুরু হতে যাচ্ছে সেটা কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব, যেটাকে ধরা হয় যে 2011 সাল থেকে শুরু হয়েছে, অলমোস্ট বলা যেতে পারে। তাহলে তৃতীয় শিল্প বিপ্লবের যে ধারাবাহিকতা বা তৃতীয় শিল্প বিপ্লবে বিশ্ব যেভাবে পরিচালিত হয়েছিল, চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বটা সেভাবে পরিচালিত হবে না, সেটি তো স্বাভাবিক। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব অনেক বেশি ওপেন, অনেক বেশি প্রসারিত। এখানে সোশ্যাল মিডিয়া এসে আমাদেরকে প্রত্যেককে নিয়ন্ত্রক বানিয়ে দিয়েছে। এখন কিন্তু কারোর কাছে কোনো কন্ট্রোল নেই, কারোর কাছে কোনো নিয়ন্ত্রণ নেই। পৃথিবীতে এখন শত শত সোশ্যাল নেটওয়ার্ক অবস্থান করছে। তার মানে দাঁড়াচ্ছে কি, যে এই যে ভাইরাল করার ব্যাপারটা সেটি কিন্তু আরও শুধু বিস্তৃতভাবে ছড়াই যাবে চতুর্থ শিল্প বিপ্লবে। এখানে একটা প্রশ্ন আছে যে প্রযুক্তির কারণে নিশ্চয়ই আমরা সুবিধা পাচ্ছি, কিন্তু যে অসুবিধাগুলো তৈরি হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য তো কৌশল নিশ্চয়ই করা আছে। এই চতুর্থ শিল্প বিপ্লবের যে ধ্যান ধারণা বা চতুর্থ শিল্প বিপ্লবের যে মানুষের আচার ব্যবহার বা কমিউনিকেশন মাধ্যম, সেটা তৃতীয় শিল্প বিপ্লবের সাথে তুলনামূলক হবে না, এটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এখন এই যে ভাইরালের যে ব্যাপারটা আসলো, ভাইরাল কিভাবে হচ্ছে আমি যদি দেখতে যাই, এখন দেখেন ভাইরাল হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যে আমাদের হাজার হাজার ফ্রেন্ড থাকা, একটা কারণ হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াগুলির ব্যবসা। আপনি ফেসবুক বা টুইটারের মাধ্যমে টাকা দিয়ে আপনি বিষয়টাকে ভাইরাল করে ফেলতেছেন, অথবা চটকদারি কোনো ইনফরমেশন যেটা জনগণ হয়তো স্বতঃস্ফূর্তভাবেই ভাইরাল করে দিচ্ছে। আপনি দেখেন এখন হয়তো আপনি অনেক সেলিব্রিটি পাবেন। কী ধরনের সেলিব্রিটি? হয়তো আপনি দেখবেন যে হয়তো আপনারাই হয়তো প্রচার করছেন যে ওকে উনি খুব সেলিব্রিটি, ওনাকে সবাই চেনে। কেন? কারণ ওনার 1.5 লক্ষ ফলোয়ার আছে। বাস্তবিক ফ্যাক্ট হচ্ছে যে 1.5 লক্ষ ফলোয়ার থাকা পরেও আমি হয়তো তাদের অনেকেই চিনি না, বা 1.5 লক্ষ ফলোয়ার আছে, সবাই উনি খুব বিখ্যাত ব্যক্তি। কিন্তু আপনি তৃতীয় শিল্প বিপ্লবের যুগে যাদেরকে বিখ্যাত ব্যক্তি হিসেবে আপনি দেখছেন, তাদের কিন্তু 1.5 লক্ষ ফলোয়ার ছিল না বা আজও নাই। এবং ওই সময় কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে অনেক শ্রম দিতে হয়েছে, দেশের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, নিজের জীবনকে ত্যাগ করে জনগণ এবং দেশের জন্য কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়েছে। আমি আপনাকে এই প্রশ্নটি করছি, এটা জানতে চাই যে আপনি যেটা বলছেন যে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি যে এখন অনেক বিস্তৃত এবং অনেক গুরুত্বপূর্ণ বা ছড়িয়ে যাওয়া, নিশ্চয়ই এর তো নিয়ন্ত্রকও আছে। ইউটিউবের নিয়ন্ত্রক আছে,
ফেসবুকের আছে, টুইটারের আছে, তারা যদি কোনো কৌশল তৈরি না করেন এটা নিয়ন্ত্রণের, তাহলে এই ধরনের ভয়াবহ অবস্থা তৈরি হবে। এক্স্যাক্টলি। এখন এই যে কোম্পানিগুলি বললেন, আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, তারা কিন্তু এক একটা কোম্পানি, এবং এই এক একটা কোম্পানি এত বিরাট আকার ধারণ করেছে যে অনেকগুলি কোম্পানির বাজেট পৃথিবীর অনেক বড় বড় দেশের বাজেটের চাইতেও বেশি। এগুলি একটা ইন্টারন্যাশনাল রেগুলেশনের আওতায় যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু কন্ট্রোল করা ডিফিকাল্ট। তবে হ্যাঁ, কোম্পানিগুলি নিজেদের উদ্যোগে তারা কিছু, যাতে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা না ছড়ায় বা এগুলিকে রোধ করা যায়, তার জন্য হয়তো তারা কিছু অথেন্টিকেশন সিস্টেম, তারা হয়তো কিছু পলিসি ইন্ট্রোডিউস করেছে, কিন্তু এই পলিসিগুলি ডিস্ট্রিবিউটেড ওয়েতে হচ্ছে। সেক্ষেত্রে আরও অধিকতর পন্থা, সহজতর পন্থা নিশ্চয়ই বের করা দরকার। আমি আপনার কাছে আসব জনাব শেখ হাফিজুর রহমান কার্জন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে তথ্য প্রযুক্তি আইন আছে, সেই আইনের কতটা প্রয়োগ আছে বা প্রয়োগ করতে গেলে যে বিপত্তি হচ্ছে সেটি নিয়েও নানা ধরনের আলোচনা সমালোচনার তৈরি হচ্ছে, কিন্তু মানুষের মনের মধ্যে এই সচেতনতা এখনও তৈরি হয়নি যে এই বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিলে অন্যের ক্ষতি হতে পারে, বা এই বিষয়টি যথাযথ না, ফেক প্রপাগান্ডা, কিন্তু সেটিই তারা করে যাচ্ছেন। এটি আসলে কিভাবে আইনের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করা যায়? এখানে সংবিধান হয়েছে 1972 সালে। তারপরে আপনি দেখেন যে তথ্য প্রযুক্তির যে বিকাশ হয়েছে, আপনি একটা হয় যে আইনগুলো হয়, এটা তার মাথায় থাকে যে 50 বছর, 100 বছর, 200 বছর, কিন্তু তার সাথে সাথে সময়টা কিন্তু পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তিত সময়ের সাথে খাপ খাওয়ানোর জন্য আইনে কিন্তু সংশোধনও করতে হয়। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন তার সাথে যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে বাংলাদেশ সংবিধানের 39 অনুচ্ছেদে আপনার ভাব প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা বলা হয়েছে। মানুষের চিন্তা এবং তার ভাব, এই দুটোর স্বাধীনতা প্রদান করা হলো প্রথম যে উপ অনুচ্ছেদ। কারণ মানুষ কি চিন্তা করবে, তার ভেতরে কি ভাব তৈরি হবে, সেইটার উপরে আপনি কোনো কন্ট্রোল করতে পারেন না, এটা সম্ভব না। তারপরের উপ অনুচ্ছেদে যেটা বলেছে, অনেকগুলো শর্ত দিয়ে বলেছে যে নৈতিকতা, বৃহত্তর সমাজের কল্যাণ, আইন শৃঙ্খলা, বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক, এগুলো সাপেক্ষে আপনাকে চিন্তা এবং ভাব প্রকাশের, আপনি চিন্তা এবং ভাব প্রকাশ করেন কিভাবে? আপনি নিউজ পেপারে লেখেন, আপনি কথা বলেন, আপনি পেইন্টিং করেন, তাই না? দিজ আর দ্য ওয়েজ টু এক্সপ্রেস ইউর থিঙ্কিং অ্যান্ড আপনার যেটা আইডিয়া কিংবা ভাব যেটা আসছে সেইটা আপনি প্রকাশ করার জন্য অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে। এবং তার সাথে আবার মানে ওই যে নিউজ পেপারের যেটা, যে আপনার পত্রিকার প্রকাশের যে স্বাধীনতা, সেটা আবার আরেকটা সাব ক্লজে এসছে, সেইটা কিন্তু শর্ত সাপেক্ষ। তার মানে আপনি পত্রিকাতে, টেলিভিশনে, পেইন্টিংয়ে আপনি যা খুশি তাই বলতে পারবেন না, আপনি এমন কিছু বলতে পারবেন না কিংবা লিখতে পারবেন না যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে যায়। আপনি বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কিছু বলতে পারবেন না কিংবা লিখতে পারবেন না, তাহলে সেটা রাষ্ট্রদ্রোহিতা হবে। তারপরে আপনি টেলিভিশনে কিংবা নিউজ পেপারে কিংবা ফেসবুকে এমন কিছু লিখতে পারবেন না, বলতে পারবেন না যাতে করে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাই না? এই ক্ষেত্রে যদি বলা হয় যে আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না, মত প্রকাশের ক্ষেত্রে আমাকে বাধা দেওয়া হচ্ছে, যে আপনার যখন আমরা মানুষের ব্যক্তি স্বাধীনতার কথা বলি, when we talk about freedoms of human being, এটা কিন্তু অ্যাবসলিউট না, মানে নিরঙ্কুশ স্বাধীনতা না। আপনাকে যা খুশি তাই বলার স্বাধীনতা, যা খুশি তাই লেখার স্বাধীনতা, সেটা দেয়া হয় না। এটা সবসময় শর্ত সাপেক্ষ। আপনি নৈতিকতা বিরোধী কোনো কথা বলতে পারবেন না। সবসময় আপনার যে ফ্রিডমটা, ইউ হ্যাভ টু এক্সারসাইজ উইদিন এ লিগ্যাল প্যারামিটার, হ্যাঁ, যাতে করে অন্যের ক্ষতি না হয়। এটা মেনে নিচ্ছি, কিন্তু আপনি দেখেছেন যে অনেক ছোট ছোট বিষয় প্রকাশ করতে গিয়ে আইনের বাধ্যবাধকতার মধ্যে পড়ে যান এবং সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। না না, সেটা আপনি যা খুশি তাই বলতেও পারবেন না, যা খুশি তাই লিখতেও পারবেন না, এবং সেটা করা হয়েছে বৃহত্তর একটা কল্যাণ নিশ্চিত করার জন্য, যে সমাজে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সার্বভৌমত্বের কোনো ক্ষতি না হয়, নিরাপত্তার কোনো ক্ষতি না হয়, নৈতিকতা ভেঙে না পড়ে। এবং এইখানে আপনার ফেসবুক, এটা আমি আসলে এটা ইতিবাচকভাবেই দেখি যে তথ্য প্রযুক্তির যে উন্নতিটা হয়েছে তার প্রেক্ষিতে আমরা অনেক উপকার পাচ্ছি, ইতিবাচকভাবে সেটা ব্যবহার করতে পারছি। আবার সেটা নেতিবাচক, যে এখানে আমি একটু বলতে চাই, একজন একটা ভুল তথ্য দিয়ে দিল, ধরুন যে ওই জায়গাটিতে 5 জন মারা গেছে, ভুল তথ্য, সবাই আসুন, সবাই সেখানে চলে গেলেন। যে রামুতে যে
ঘটনা মানে হয়েছে, ঘটনাটা সেটা হয়েছে এই যে ফেসবুকের বুদ্ধিস্ট মাধ্যমে। community-তে। হ্যাঁ, তারপরে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে যেটা হয়েছে এবং তার প্রেক্ষিতে একটা দাঙ্গা লেগে যাবার, তারপরে আপনার সাইদির হত্যাকাণ্ডের যে রায় দেওয়া হওয়ার পরে অনেকে বলা হচ্ছে সাইদিকে চাঁদে দেখা যাচ্ছে, এই ধরনের যে অপপ্রচার, সেইটা একটা বড় ধরনের, এই ধরেন যে এরকম পরিস্থিতি তৈরি করতে আমি আপনার পারে। কাছে আসবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, জিরিয়ে নেবার সময় হলো, সাথে থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সুপারস্টার গ্রুপ নিবেদিত খোলা মতে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মাহফুজুল ইসলাম এবং রয়েছেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আমি আপনার কাছে শেষ করতে চাই ওই বিষয়টি যে নেতিবাচক যে বিষয়গুলো উত্থাপিত হচ্ছে বা আসছে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সেগুলো কিন্তু লোকালি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে গ্লোবাল মিডিয়া। সেই জায়গায় আইনের ব্যবহারটা কিভাবে হবে যথাযথ যেমন হচ্ছে না, আবার ভুলভাবে প্রয়োগও হচ্ছে। কিছু কিছু আপনি দেখবেন যে লোকাল বাউন্ডারি থাকে, যে বাংলাদেশের সীমানা, ভারতের সীমানা, মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা, আপনি একটা অপরাধ হলে সেটার বিচার হয় সেখানে। কিন্তু আপনি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে অপরাধটা হচ্ছে, সেটা তো আপনার কোনো দেশের সীমানার ভিতরে সীমাবদ্ধ নাও হতে পারে। সুতরাং আবার এনভায়রনমেন্টের যে সমস্যা, যে নদীটা আপনার চীন থেকে ব্রহ্মপুত্র এবং গঙ্গা, চীন থেকে নেপাল হয়ে ভারত হয়ে বাংলাদেশে এসছে, এরকম ইন্টারন্যাশনাল রিভার, তার কোনো কিন্তু বাউন্ডারি নাই। এরকম অনেক কিছু আমরা দেখতে পাই যেটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি নাই, সেটাকে রেগুলেট করার জন্য আবার ভিন্ন রকম মেকানিজম আছে। হ্যাঁ, সুতরাং তথ্য প্রযুক্তি কিন্তু আমাদের সামনে আপনার বোথ লোকাল আর ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল দুই ধরনের চ্যালেঞ্জই তৈরি করছে। এবং সেই চ্যালেঞ্জগুলো যখন হচ্ছে, মানে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যে সমস্ত টুলস কিংবা ইনস্ট্রুমেন্ট দরকার, সেটা সব ক্ষেত্রে আমরা এখনও গড়ে তুলতেও পারি। মাঝখানে কোথায় ইউকের, আমি সংগঠন নাম ভুলে গেলাম, যে 5.5 লক্ষ যে গ্রাহক ছিলেন তাদের ডেটা তারা বিক্রি করে দিয়েছেন, এবং সেইটা আবার ইন্ডিয়ার ব্যবহৃত হয়েছে, ইন্ডিয়ার যে ইলেকশন সেখানে ব্যবহৃত হয়েছে, সেটা নিয়ে আবার কথাবার্তা হচ্ছে। এটা নিয়ে তোলপাড় হয়ে গেছে, সমালোচনা, অনেক রকম চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, আমি আপনার কাছে আসবো ডক্টর মাহফুজুল ইসলাম। এই যে অনেক ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, সেই চ্যালেঞ্জ অনুযায়ী আমরা যথাযথ উদ্যোগটি নিতে পারছি না। বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যান্য দেশও পারছে না। সেক্ষেত্রে আসলে কি হবে? এখন দেখেন, বিষয়টা কিন্তু দুইটা ভাগে বিভক্ত, যেটা আমি বলতে চাই। একটা হচ্ছে লোকাল এনভায়রনমেন্ট, যে আমার যে এলাকা ভিত্তিক আমার কালচার, এলাকা ভিত্তিক আমার আইন, এলাকা ভিত্তিক আমার যে কৃষ্টি। আর একটা হচ্ছে গ্লোবাল কৃষ্টি, যেটা লোকালি অন্যায়, গ্লোবালি হয়তো অন্যায় না। আজকে হয়তো আমার যে ধারার কথা বলতেছি, বাংলাদেশে আইনের ধারা, যেমন আগে ছিল 57 ধারা, এখন হয়েছে 32 ধারা, যে ধারাতেই আমরা হয়তো এই সাইবার ক্রাইমকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছি। এবং আমি বলবো যে আমাদের যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ যেগুলি আছে বাংলাদেশে, তারা যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে বাই দিস টাইম। তারা অনেক যন্ত্রপাতি কিনেছে, তারা প্রশিক্ষণ নিয়েছে, তারা দেশের ভিতরে যারা কেউ অন্যায় করার চেষ্টা করতেছে তাদেরকে ধরতেও পারতেছে, ধরে তাদেরকে শাস্তির আওতায়ও আনতে পারতেছে। কিন্তু এখন দেখেন, পাশাপাশি কতগুলি জিনিসে কিন্তু কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, বিটকয়েন বাংলাদেশে অবৈধ, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশেই বৈধ। তাহলে এই যে এই কনফ্লিক্টটা কীভাবে সলভ করবেন? আরেকটা কোশ্চেন হচ্ছে যে দেখেন, এই যে প্রতিষ্ঠানগুলি, যদি আপনি বলেন সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানগুলি, এগুলি কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু গ্লোবাল কোম্পানি দ্বারায়, ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি দ্বারা, লোকাল কোম্পানি দ্বারা কিন্তু না। লোকাল কোম্পানিগুলি লোকাল আইন শৃঙ্খলাকে মেনটেন করার জন্য তারা হয়তো এর কিছুটা একটা পর্শন তারা হয়তো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি প্রশিক্ষণ দিয়ে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে। তো আলটিমেটলি তাহলে এখানে কিন্তু এই যে, তার মানে একটা জিনিস হচ্ছে যে ফেসবুক আমার কাছে আসছে বলেই যে আমি অন্যায় করতে পারতেছি, সেই তাও না, আমার কাছে ভয় থেকে যাচ্ছে যখন আমি লোকালি কোনো কাজ করতে যাচ্ছি। কিন্তু এখন দেখেন, যদি বিদেশ থেকে কোনো একটা প্রতিষ্ঠান বাংলাদেশের আইন পরিপন্থী কোনো কিছু, যদি কোনো প্রোপাগান্ডা যদি বাংলাদেশে ছড়াই দেয়, আচ্ছা, তাহলে সেইটাকে আমি লোকাল আইনে কিভাবে প্রতিহত করব? এখানে আমি একটা উদাহরণ দিই, যে একটা পেজে, ফেসবুক পেজে, সেখানে প্রায় কোটিখানিক লাইক ছিল এবং অনুসারী ছিল, সেইটাকে বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে বলা হলো। সেখান থেকে কিছু ফেক প্রোপাগান্ডা চালানো হচ্ছিল। তো ফেসবুক কর্তৃপক্ষ তখন বলল যে প্রায় কোটিখানিক মানুষ যে পেজটি ফলো করছে, সেটা আমি কিভাবে বন্ধ করি। আপনাদের দুজনের কাছে আবার আসবো আরেকটা বিরতি। প্রিয় দর্শক, থাকুন আমাদের এই অনুষ্ঠানে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, শেষ পর্যন্ত থাকবেন আশা করছি।
আবারও স্বাগত সুপারস্টার গ্রুপ নিবেদিত খোলা মতে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং রয়েছেন অধ্যাপক ডক্টর মাহফুজুল ইসলাম। ডক্টর মাহফুজুল ইসলাম, এই যে এই বিষয়টি, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল একটি ইনস্টিটিউট বা একটা হাব তৈরি করা দরকার কিনা যেখানে এই বিষয়গুলো উপস্থাপন করা যাবে? যেসব কোম্পানি এই বিজনেসগুলি চালাচ্ছে তাদের একটা বিজনেস মোটিভ আছে, তারা প্রফিট মেকিং কোম্পানি, এবং প্রফিট মেকিং কোম্পানিগুলি এতটাই শক্তিশালী হয়ে গেছে যে তারা ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন তৈরির ক্ষেত্রেও একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স কাজ করতেছে বা ইনফ্লুয়েন্স তৈরি করতেছে। অন্যদিকে যেমন মনে করেন গভর্নেন্স বা এই ধরনের কিছু কিছু ইন্টারন্যাশনাল ফোরাম তৈরি হয়ে গেছে যারা হয়তো এগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলিও এতটা শক্তিশালী হয়নি যে এই বড় বড় কোম্পানিগুলিকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। ফলে এখন অনেকটা এই ফেসবুক বা টুইটারের মাধ্যমে যে অন্যায়গুলি হচ্ছে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অন্যায়গুলি হচ্ছে, এই অন্যায়গুলি নিয়ন্ত্রণের জন্য আমি যদি লোকালি দেখি, তবে লোকালি হয়তো আমাদের কিছু স্পেশাল ব্রাঞ্চ আছে গভর্নমেন্টের যারা হয়তো লোকাল সাইটে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল যে প্রতিষ্ঠানগুলি এগুলিকে নিয়ন্ত্রণ করার কথা ছিল, সেই প্রতিষ্ঠানগুলি এখনও ততটা শক্তিশালী হয়ে গড়ে উঠতে পারেনি। জি, জনাব হাফিজুর রহমান কার্জন, আমরা দেখছি যে একসময় ফোনে আড়ি পাতা এটা একটা বড় ধরনের নেতিবাচক দিক ছিল। ফোনে আড়ি পাতা মানে এখনো পাতা হচ্ছে প্রত্যেকটা দেশে, হ্যাঁ, কিন্তু এখন এটা খুব সহজলভ্য হয়ে গেছে। সেটা সহজ, ফোন রেকর্ড করে সেটা ইউটিউবে দেওয়া হচ্ছে এবং এটাকে মনে হচ্ছে যে না, কারো ব্যক্তিগত অধিকার হরণ হচ্ছে না। আসলে কি তাই? হরণ হচ্ছে তো, এবং সেটা তো পৃথিবীর অনেক দেশে হরহামেশা হচ্ছে। হ্যাঁ, এবং এটা মুশকিলটা হচ্ছে যে জনগণের পয়সায় ওই সমস্ত আড়িপাতার যন্ত্র তো আর আপনি কেনেন না, আমি কিনি না। হ্যাঁ, কোনো ব্যক্তিগত প্রাইভেট বিজনেস কোম্পানি কেনে না, এটা যাদের স্বার্থ আছে তারা কেনে। এবং তারা কাদেরটা আপনার কনভারসেশন কাদের, তাদের নিশ্চয়ই একটা লিস্ট থাকে। যারা ফোনটা আড়ি পাতার ইয়েটাই করে তাদের লিস্ট থাকে যে এই ব্যক্তি তারা সরকারের জন্য কিংবা রাষ্ট্রের জন্য বিপজ্জনক, তারা কোথায় কি কথা বলছে তাদের নজরদারি করার জন্য এটা দরকার। হ্যাঁ, এবং সেইটা তো ব্যক্তি স্বাধীনতার লক্ষণ, মানে সুস্পষ্ট লঙ্ঘন। এটাও ঠিক যে রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য যদি কোনো কিছু দরকার হয় সেটা মানে রাষ্ট্রীয় সংস্থা করতে পারে, কিন্তু এইটার লাইনটা কোথায়? এইটার মানে কি বলে যে ইউ হ্যাভ টু মেক এ ডেলিকেট ব্যালেন্স বিটুইন দিস টু। এবং আইনের কিন্তু একটা বড় কাজ এখানে যে আপনার রাষ্ট্রের যে সার্বভৌমত্ব সেটাকেও দেখতে হবে, আবার ব্যক্তি স্বাধীনতা সেটাও দেখতে হবে। দুটোর ভিতরে ভারসাম্যটা কিভাবে রক্ষা করা যায় সেটা কিন্তু আইনের একটা বড় জায়গা। এবং অনেক জায়গায় আমরা ভারসাম্যটা দেখি যে রক্ষিত হচ্ছে না, এবং রাষ্ট্রীয় সংস্থা, সেটা আমাদের দেশে না, বিভিন্ন দেশেও আমরা দেখি, ইউকের মতো দেশেও আপনার পত্রিকা বন্ধ হয়ে গিয়েছে। অনেক 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 মিডিয়ার মালিক কালো টাকার মালিক। হ্যাঁ, এবং তারা তাদের বিজনেস ইন্টারেস্ট নানাভাবে সেটাকে প্রতিফলিত করছে। সেই বিতর্ক তো আছে। হ্যাঁ, আপনি যে বিতর্কটা তুলছিলেন যে আমার সামাজিক মানুষ তো তার ভাব নানাভাবে প্রকাশ করে, তাই না? তো এখন আপনার ফেসবুকের মাধ্যমে মানুষ খুব সহজে নানা রকমভাবে ভাব প্রকাশ করছে। সুতরাং আমাদেরও নিজস্ব একটা মাইন্ডসেট তৈরি হওয়া দরকার যে আমাদের কি লেখা উচিত, কি লেখা উচিত না। এবং আমরা আমাদের যে নৈতিকতার মান, আমাদের যে নর্মস, সেইটাও কিন্তু মানে অনেক সময় এমন কিছু প্রকাশ করি যেটা প্রকাশ করাটা উচিত না। হ্যাঁ, আর আপনি যে কথাটা বললেন যে কেউ ভাইরাল হলে, কারো যদি 1.5 লক্ষ ফলোয়ার থাকে, সে বিখ্যাত হয়ে গেল, এইটা বোধহয় খুব মানে সাময়িক একটা বিষয়। নিশ্চয়ই খুব সাময়িক একটা বিষয়, কারণ একজন রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি হতে অনেক সময় লাগে, বছরের পর বছর লাগে। একজন বঙ্গবন্ধু বছরের পর শেষ করতে হবে। এবং একটা মানুষ মানে রিকগনিশন পায়, তার একটা কন্টেন্ট থাকে, তার একটা মানে মৌলিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে নিয়ে পান। অবশ্যই সেই বিষয়টি বোধহয় সাধারণ মানুষের খেয়াল রাখা দরকার। অসংখ্য ধন্যবাদ। আরেকদিন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহফুজুল ইসলাম, ধন্যবাদ প্রফেসর শেখ হাফিজুর রহমান কার্জন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি সচেতন থাকি, নিজে সচেতন থাকি এবং অন্যকে সচেতন রাখি, সেটাই হবে যথোপযুক্ত পদক্ষেপ। আশা করছি এই বিষয়ে প্রত্যেকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকুন। আবারও দেখা হবে খোলা মতে। সে পর্যন্ত শুভেচ্ছা নিরন্তর।